আমি এখান থেকে খবর পাচ্ছি মোহাম্মদ হোসেন, যিনি এই পুরা নেপথ্যে থাকে সবসময় কলকাটিনারে, সনি সিনেমা মালিক মোহাম্মদ হোসেন, উনি কাঞ্চন ভাইয়ের অফিসে খুব যাতায়াত করছে। আচ্ছা, করে আমি খবর পেলাম উনি অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত চলে গেছে। এগুলো কিন্তু কাঞ্চন ভাই সব জানতেছে, কিচ্ছু বলতেছে না। সে জানে যে একটা ছেলে জিতছে, তারপর সেখানে প্ল্যান করার সুযোগটা জানতে হবে। আমি যে প্রথম যেহেতু আমার যেটা রায় হয়েছিল কাগজ, আমাদের যে মেইন যেটা অর্ডার, সেই অর্ডারটাই নিয়ে কিন্তু আমি ওনাকে দেখিয়েছি। সেখানে ফেক কাগজের কিছু নাই। তো প্রথম যে আমাকে রায় দিল সেই রায়ের কাগজটা এনে দেখিয়েছি। ওনাকে বলেছি যে এটা কিন্তু যদি সেটাই না, তুমি আমার মধ্যে ফেক কাগজের দেখানোর জন্য উনি আমাকে মামলা করে দিলেন না কেন, যে আমার সাথে জালিয়াতি করছে। আমি তো জালিয়াতি করলে তো কোর্টও আমাকে ধরতো, যে কোর্টের জাল কাগজ দেখাইছি, কাগজটা কোনো সমিতিতে আছে। সেটাকে কাঞ্চন ভাই মতো মানুষ, আমি হাসছি, লজ্জা পাইছি। সে একজন সিনিয়র মানুষ, সে আইনের কথা বলে, নিরাপদ সড়কের চেয়ে বলে। সে শিল্পী সমিতির সামনে এসে বলে কি, জায়েদের তো এখন জাতিসংঘ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। ভাবতে পারেন, সিনিয়রদের যেমন সম্পর্কে কথা বলা যেমন জুনিয়রদের জন্য অনেক কষ্টের, একজন এত বড় সিনিয়র কোন জুনিয়রকে বেআইনি কথা বলা অন্যায়। তার মানে কি, একজন সভাপতি হয়ে তিনি কাজ করতেছেন। এই মেয়েটিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সব শিল্পী থেকে একত্রিত করার ক্ষেত্রে এবং শিল্পী সমিতিটাকে সুন্দরভাবে সামনে সাজিয়ে নেওয়ার জন্য এই মেয়েটিকে না সরানোর মেয়েটিকে না ছড়ানোর কোনো বিকল্প নাই। এই থাকলে এরকম নোংরামি হবে। প্রচন্ড বাজে পলিটিক্স করে। একটা নায়িকা কোমলমতি হবে, সুন্দর হবে, অভিনয় করে। আমি দেখি না নায়িকারা কত সুন্দর ঘুরে বেড়ায়। এ হচ্ছে খুব ব্যাড পলিটিক্স টাইপের করে, খুব বাজে টাইপের পলিটিক্স করে, যেগুলো 21 জনকে এক করতে পারেন। ধরেন আমি খারাপ, তাহলে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এক করে ফেলতে পারলো না কেন? আমি কয়েকজন হয় না। জায়েদ, প্রসঙ্গ অনেক এবং আসলে প্রতিদিন প্রতি সপ্তাহে তুমি নানান কৌতূহলের জন্ম দাও। অতি সম্প্রতি বিষয় নিয়ে শুরু করি, সেটা হচ্ছে কাঞ্চন সাহেবকে তুমি প্ল্যান বাজ বলেছ এবং তার প্রতি উত্তরে বলেছে, না আমি তো ফেক কাগজ নিয়ে এসেছে, তারপরে আমি বসেছি ওর সাথে, আমি টিভিতে গিয়েছি। তো এরপরে যদি বলার থাকে তাহলে আমি বলবো এটা নিছক বেইমানি ছাড়া আর কিছু না। তো একজন সিনিয়রকে হঠাৎ করে তুমি প্ল্যান বাজ বললা, ঠিক আছে, তোমার সাথে অবশ্যই ক্ষোভ, রাগ, দুঃখ থাকতে পারে, কিন্তু এটা একটু অতিরিক্ত বলা হয়ে গেল কিনা একজন সিনিয়র অভিনেতা প্রসঙ্গে? অপরাধ যখন খুব প্রচন্ড পরিমাণে আপনার সাথে হয়, আপনি সহ্য করতে করতে তখন বলাটাও আপনার জন্য অন্যায় না। আপনি কত সহ্য করবেন? নির্বাচন থেকে প্রথম কাঞ্চন ভাইয়ের অফিসে গেলাম আমি, মিশা ভাই এবং মিশা ভাইয়ের ছেলেকে নিয়ে। মিশা ভাই গিয়ে বললো, আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে অদা করলাম, কাঞ্চন ভাই আপনি দাঁড়াবেন কিনা, দাঁড়ালে বলেন, তাহলে আপনার জন্য কোনো প্যানেল হবে না, আপনি একাই সভাপতি দাঁড়াবেন, কোনো প্যানেলের দরকার নাই। একদম সেম কথা জিজ্ঞেস করুন। উনি বলেছে আমি দেখি, জানাবো, ভাবি। উনি কিন্তু তারপর একটা প্যানেলে দাঁড়ালো। গণতান্ত্রিক অধিকার, দাঁড়াতে পারেই। নির্বাচন হলো, সবকিছু হলো, আমি জয়লাভ করলাম। জয়লাভ করার পর যখন ওনার সাথে বললাম এই অনুষ্ঠানের পরে, ফেক কাগজ তো অনেক পরের কথা, আপনি কিন্তু নোট করবেন তানভীর ভাই, এটা কিন্তু গন্ডগোল হওয়ার আমি বলেছি, তার সাথে আমি চ্যানেলাইতে বসছি, এই উনি যে ফেক যেটাকে বলছে তার আগের ঘটনা, কিন্তু ঘোষণা করার পরেই বসছি আমরা চ্যানেলাইতে। আমাদের 29 তারিখ ফাইনাল রেজাল্ট হলো, আমরা 31 বা 1 তারিখে বসছি। সবকিছু ঠিকঠাক হলো। আমি ওনাকে ফোন করলাম, ভাইয়া চলেন আমরা শপথ নেই। বলো দাঁড়াও, 2টা দিন দাঁড়াও, দেখি একটু। আমি বললাম কি দেখবেন ভাইয়া, আমাদের সংবিধানে গঠনতন্ত্রে শপথে কোনো শব্দও নাই, আমরা বসে পড়লেই পারি। জিবজল ভাই বারবার বলতে চলেন বসে পড়ি। শপথ করা হয়নি না, আচ্ছা শপথ লাগে না আমাদের গঠনতন্ত্রে। শপথ বলতে কিছু না, আমরা শুধু একজন কোষাধ্যক্ষ আর একজন কোষাধ্যক্ষ তার হিসাব বুঝিয়ে দেবে। তো আমি যেহেতু সেক্রেটারি, আমি তো আমারটা হিসাব বুঝিয়ে নেবো, তাতে সমস্যা না। উনি বললো না দেখি 2-3 দিন একটু জানাচ্ছি। আমি এখান থেকে খবর পাচ্ছি মোহাম্মদ হোসেন, যিনি এই পুরা নেপথ্যে থাকে সবসময় কলকাটিনারে, সনি সিনেমা মালিক মোহাম্মদ হোসেন, উনি কাঞ্চন ভাইয়ের অফিসে খুব যাতায়াত করছে। আচ্ছা, করে আমি খবর পেলাম উনি অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত চলে গেছে। এগুলো কিন্তু কাঞ্চন ভাই সব জানতেছে, কিচ্ছু বলতেছে না। সে জানে যে একটা ছেলে জিতছে, তারপর সেখানে প্ল্যান করার সুযোগটা দিল। আমি কেন বলেছি আপনি কারণগুলো বলতে পারেন। দেখেন, সিনিয়র মানুষ আমার কাছে সম্মানের, ওনাকে আমি দরজা খুলে দিতাম, ওনাকে আমি পায়ে সালাম করে ওনাকে আমি সবসময় নামতাম। কাঞ্চন ভাই এফডিসি থেকে একা চলে গেছে, গাড়িতে উঠছে, আমার কোনো রেকর্ড নেই, দরজা খুলে তাকে উঠে দিতাম, উপদেষ্টা বানিয়েছিলাম, তাকে মাথায় রেখে রাখতাম আমরা। সেখান থেকে কাঞ্চন ভাই সেটা করলেন। পরে শুনলাম যে কাঞ্চন ভাই সমাজ কল্যাণ থেকে কাগজ এনে টেনে সব ঘটনা ঘটালো। গেল সেই অন্যায়কে সাপোর্ট দিলেন। কাঞ্চন ভাইকে ফোন করলাম, আর ফোনই ধরলেন না, যে অন্যায়টা কেমনে হলো। সব গেল, সবকিছু হলো, আমি নির্বাচিত হলাম, আমার কোর্টের আমার রায় হলো। যদি তানভীর ভাই, যদি আমি কোর্টের রায় না পেলাম, তাহলে নিপুণ আমার আপিল করলো কোন কাগজের বিরুদ্ধে? আমি তখন না, কিন্তু শেষ করতে আগে আমি শেষ করতেছি, তখন সেখানে আমি উকিলের একটা
কাগজ আনলাম, যেটাকে বলা হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড, মানে অ্যাডভোকেট সার্টিফিকেট যেটা বলে। এটা সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় আছে, তোমার নকল না ওঠা পর্যন্ত এই যে তোমার যে অ্যাডভোকেট মানে যেটা আপনি লয়ারদের জিজ্ঞেস করলে লয়ার যে সার্টিফিকেট, লয়ার সার্টিফিকেট পৃথিবীর যে কোনো জায়গায় গ্রান্টেড, এটা ডিএলআর স্পষ্ট উল্লেখ আছে। ওই মেইন কাগজটা উঠে যতদিন না ওঠে ততদিন পর্যন্ত তুমি এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবে, আপনার যে কোনো ফাঁসি দেওয়া বন্ধ হয়ে যাবে এই লয়ার সার্টিফিকেট দিয়ে। সে লয়ার সার্টিফিকেট দিল, উনি বললো এটা দিলে হবে না, আমাকে কাগজ আনতে হবে। আমি যে প্রথম যেহেতু আমার যেটা রায় হয়েছিল কাগজ, আমাদের যে মেইন যেটা অর্ডার, সেই অর্ডারটাই নিয়ে কিন্তু আমি ওনাকে দেখিয়েছি। সেখানে ফেক কাগজের কিছু নাই তো, প্রথম যে আমাকে রায় দিল সেই রায়ের কাগজটা এনে দেখিয়েছি। ওনাকে বলেছি যে এটা কিন্তু যদি সেটাই না, তুমি আমার মধ্যে ফেক কাগজের দেখানোর জন্য উনি আমাকে মামলা করে দিলেন না কেন, যে আমার সাথে জালিয়াতি করছে। আমি তো জালিয়াতি করলে তো কোর্টও আমাকে ধরতো, যে কোর্টের জাল কাগজ দেখাইছি, এই কাগজটা এখনো সমিতিতে আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে কাঞ্চন ভাই খুব প্ল্যান করে তোমাকে সবকিছু করছে, তারপর শেষ করে দেন না। তারপর যখন আপিল গ্রহণ করলো, আমি যখন হাইকোর্টের রায়টা নিপুণ আপিল করলো, এবার আপিল গ্রহণ করছে শুধু, আমি তো হাইকোর্টে নির্বাচিত, আমাকে বলছে জায়েদ খান ইজ দ্য ইলেক্টেড জেনারেল সেক্রেটারি, এইটার বিরুদ্ধে নিপুণ আপিল করলো, সে আপিলটা গ্রহণ করছে। আপিল কিন্তু এখনো সুপ্রিম কোর্টে চলমান, মামলা কিন্তু এখনো শেষ হয়নি, কাউকে বলেনি তুমি সেক্রেটারি। সেটাকে কাঞ্চন ভাই মতো মানুষ, আমি হাসছি, লজ্জা পাইছি, সে একজন সিনিয়র মানুষ, সে আইনের কথা বলে, নিরাপদ সড়কের চেয়ে বলে, সে শিল্পী সমিতির সামনে এসে বলে কি জায়েদের তো এখন জাতিসংঘ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই। ভাবতে পারেন, সিনিয়রদের যেমন সম্পর্কে কথা বলা যেমন জুনিয়রদের জন্য অনেক কষ্টের, একজন এত বড় সিনিয়র কোন জুনিয়রকে বেআইনি কথা বলা অন্যায়। তার মানে কি একজন সভাপতি হয়ে তিনি কাজ করতেছেন। তার মানে এর প্রেক্ষিতে তুমি বলেছো যে প্ল্যান শেষ হয়নি। তারপর আমি চাঁদা দিতে পাঠালাম জয়কে, কার্যকরী পরিষদের যিনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। বললো ভাইয়া জায়েদ ভাই তো চাঁদা নিয়ে পাঠাচ্ছি, যেহেতু চাঁদা নোটিশ আসছে, কারণ আমি 2-3 দিন পরে বিদেশ থেকে মাত্র আসলাম, 2-3 দিন পরে দেখি রেজলিউশনে চাঁদা জানাচ্ছি, এই সেই কি আছে বুঝিনি। তার 3 দিন পরে প্ল্যান করে, উনি জানে যে একটা জেনারেল মিটিং কিভাবে হওয়া উচিত, কোন জেনারেল মিটিং হচ্ছে না কিছু না, পিকনিক একটা আনন্দের জায়গা, খাওয়ার জায়গা, সেখানে ঘোষণা করে কি মানে পরে শোনা যায় জায়েদ খানের সদস্য স্থগিত, 3টা চিঠি আমাকে দেয়নি। শৈলানা সাহেব বলছেন আপনি পড়েছেন কিনা, খারিজ। তো সেখানে মিনিমাম 3টা চিঠি দিতে হবে আমাকে, সেই 3টা চিঠি তো দেয়নি আমাকে শোকাজ করে, আমাকে আপনি শোকাজ করলেন। আচ্ছা, তার মানে তুমি এবার নির্বাচনে ভোট দিতেই এখন অযোগ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে। তারা তো ভোট দিতে পারা মানে তো দাঁড়ানো, তারা তো ওই ভয়টাই করছে আমি যেন শেষ মধ্যে না দাঁড়ায় যায় কিনা, ভয়টাই করছে। এবং অন্যায়, অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক শৈলানার সাথে সব বলে দিয়েছেন, অনেকেই বলেছেন যে একটা মানুষকে 3-3 বার সেক্রেটারি পরে কিভাবে অন্যায়ভাবে তার সদস্যপদ স্থগিত বা খারিজ করতে হয় সেটা এদেরকে দেখে শেখা উচিত। তো তুমি তো এমনিতেই এবার ইলেকশন নিয়ে অতটা মাথা ঘামাতে না, আমি যেহেতু কাজ নিয়ে ব্যস্ত, যে কাজ নিয়ে প্রচুর টাকা পয়সা ইনকাম করছো, টাকার জন্য না, কাজ থেকে এনজয় করছি। অবশ্যই, মানে আমি টাকা, আল্লাহ তো কাজ সবসময় সবাইকে দেয় না, অর্থ উপার্জন তো খারাপ কিছু না, আমি অবশ্যই এটা প্রেইজ করে বলছি। হ্যাঁ, আমি তো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করি না, আমি কষ্ট করে সারাদিন একটা দাঁড়ায় একটা জায়গায় কষ্ট করে উপস্থিত হয়ে তারপর আমি টাকা কামাই করি। তার মানে নিপুণ বা কাঞ্চন ভাই এদের যে ঘোষণা তোমাকে যে সদস্যপদ খারিজ করা, এটা তোমার জন্য একটা সাপে বার হয়েছে, মানে যেটা তুমি, আমার তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি তো একটা কথা বলেছি, অবৈধ লোকের অবৈধ সিদ্ধান্ত বিচলিত না। এটা না যে এটা না দিলে আমাকে ওই শোতে ডাকবে না, এইটা না হলে আমার অনুষ্ঠানে যাওয়া যাবে না, এটা না হলে বিদেশে যাওয়া যাবে, এমন কিছুই তো না। তো শিল্পী সমিতি নিয়ে তোমার এখন তেমন একটা মাথা ব্যথা আমার নাই। রাইট। এবং বলা হয় যে ডিপজল এবং সাইমনের যে কমিটিটা হতে যাচ্ছে, সাইমন কোথেকে আসলো? এটা সাইমন অলরেডি গতকালকেও বলছে ডিপজল সাইমন হতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। হতে পারে, আমি জানি না। এটা নাকি তোমার সাজানো প্যানেল হচ্ছে, মানে কোনটা? ডিপজল ভাইদের সাথে তুমি নাকি মানে কারিকুলাম করছো। আমি তো আপনাকে বললামই আমার সময় নেই, উপদেষ্টা হিসেবে মানে একটু প্ল্যান। না ভাই, আমি জানি না। আমার নতুন কমিটির প্ল্যান ভাই, আমার ঘটনা হলো যে এই মেয়েটিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সব শিল্পীদেরকে একত্রিত করার ক্ষেত্রে এবং শিল্পী সমিতিটাকে সুন্দরভাবে সামনে সাজিয়ে নেওয়ার জন্য এই মেয়েটিকে না সরানোর কোনো বিকল্প নাই। এই থাকলে এরকম নোংরামি হবে, প্রচন্ড বাজে পলিটিক্স করে। একটা নায়িকা কোমলমতি হবে, সুন্দর হবে, অভিনয় করে, আমি দেখি না নায়িকারা কত সুন্দর ঘুরে বেড়ায়, এ হচ্ছে খুব ব্যাড পলিটিক্স টাইপের করে, খুব বাজে টাইপের পলিটিক্স করে, যেগুলো 21 জনকে এক করতে পারেন। ধরেন আমি খারাপ, তাহলে সবাইকে নিয়ে এক করে ফেলতে পারলো না কেন? আমি কয়জনকে খাওয়াই রাখবো? আপনি বলে উত্তর দেন আমাকে। আর আমার তো এমন না 10টা সিনেমা আছে, 10টা সিনেমা দিয়ে সবাইকে আটকে রাখছি, তাও তো না। আর আমি এত টাকাও দিই না যে তাদেরকে টাকা দিয়ে কিনতে পারবো শিল্পীদেরকে। তা পারলো না কেন 21 জনকে এক করতে? আপনি আমাকে একটাই উত্তর দেন। আচ্ছা, তার মানে তুমি এই নিপুণের এই 2 বছরে কোন রকম সাফল্য, কোন রকম কার্যক্রম তুমি দেখো না? আজকেই তো সোহেলানা সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম যে কাঞ্চন নিপুণ প্যানেল 2 বছর ধরে পিকনিক ছাড়া কিছুই করেনি।
তাদের চোখে এগুলো পড়ে না? সবাই তো বলতেছে কি করেছে। আপনি তো উল্লেখযোগ্য একটা কিছু বলতে পারবেন না। আপনি যদি বলে 2 বছরে একটা কিছু বলেন তো, আপনি তো সব খবর রাখেন, সিনেমার একজন সাংবাদিক, আপনি একটা বললেন না যে এইটা করেছে? না, অবশ্যই না। এবং তো তুমি যে শিল্পী সমিতি থেকে একেবারেই মানে মন উঠায় নিলা, তো এটা নিপুণের কারণে, অর্থাৎ শিল্পীদের সাথে তোমার যে যোগাযোগ সংযোগ, তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের কষ্টে দুঃখে পাশে দাঁড়ানো, এই জায়েদ খানকে আর শিল্পীরা পাবে না। সারা জীবন থাকবে। যে কেউ বিপদে বললে, যদি কোনোদিন বেশি বিপদে বলেন, পাশে সবার সাথে আমার যোগাযোগ আছে। আচ্ছা, আমার মোবাইলটা যে নাম্বার দিয়ে থাকে, এই নাম্বার সবাই বলে জায়েদের নাম্বার সারা জীবন একটাই, এই নাম্বারই আমি খোলা পাই। যখন যে শিল্পী ফোন করে, তার শিল্পীর পাশে দাঁড়াই তো আমি। সবাই ভালোবাসে সিনিয়ররা আমাকে। সুলতানা সাহেবের জন্মদিনে আমি যেতে ভুল করেছি, আমি ঠিকই ফুল নিয়ে চলে গেছি। অরুণ বিশ্বাস বাইরে চলে গেছে, তাকে কি ওয়েলকাম করতে, মানে তাকে বিদায় জানাতে তো ভুল করিনি আমি। ডিপজল ভাই অসুস্থ ছিল, তার হাসপাতালে যেতে তো আমি ভুল করিনি। যারা সারা জীবন কাজ করার অভ্যাস, যারা মানুষকে পরোপকারী, তারা শুধু চেয়ারের জন্যই করে না। এটাই শিখিয়েছে। এখন নিপুণ ইলিয়াস কাঞ্চন ছাড়া তোমার সাথে বৈরী সম্পর্ক শাকিব খান আর ওমর সানি। কই, শাকিব খানের সাথে আমার কোনোদিন বৈরী সম্পর্ক ছিল না তো। কখন ছিল? মানুষ তৈরি করেছিল। আমার কাছে কোনো বৈরী সম্পর্ক নেই শাকিব খান। সে আমার সিনিয়র। আমি কালকে ইন্টারভিউতে বলেছি যে আমার সিনিয়র। শাকিব খানের সাথে তোমার কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই, ট্রুলি নেই। ওমর সানিরটাও মানুষ তৈরি করে নিয়েছে। উনি হয়তো বলেছে কিছু না বুঝে, কারো বুদ্ধিতে, তার পিছনে এই নিপুণদের গ্রুপটা কাজ করেছে সম্পর্কটা নষ্ট করার ক্ষেত্রে। তাই হয়েছে।